আমি 10 সালে আমি আসছি হুগলির চণ্ডীতলা থানার কৃষ্ণরামপুর পঞ্চায়েত থেকে। তো আমি 10 সালে পরীক্ষা দিয়েছিলাম একটা আইসিডিএসের। তো আমি পরীক্ষা দিয়েছিলাম, তো আমার মানে ফল আশানুরূপ না দেখে আমি সিডিপিওর কাছে গিয়েছিলাম, শিখর চক্রবর্তী। উনি বললেন আপনার চাকরিটা আমি দিতে পারিনি, পঞ্চায়েত সভাপতি সনদ সানকি আমাকে জোর করে সই করিয়েছে, আপনার চাকরি আমি দিতে পারিনি। তো আরটিআই করেছি, সেখান থেকে উত্তর দিতে দেয়নি। পঞ্চায়েত থেকে ব্লক থেকে লোক গিয়ে ঝগড়া করে এসেছে, উত্তর দিতে হবে না। পাস করেছিলেন? হ্যাঁ, পাস করেছি কি না করেছি সেটা আমি কাগজ চেয়েছি যে আমি আরটিআই উত্তর দিন, কিন্তু সেই উত্তর আমাকে দিতে দেয়নি পঞ্চায়েত আর ব্লকের লোকেরা। তারপর আমি আপনার জায়গায় কি অন্য লোক নিয়োগ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, ওখানে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছিলাম। ওখান থেকে মুখ্যমন্ত্রীর যে পিএ ছিলেন রতন মুখার্জি, উনি আমাকে একদিন ফোন করলেন যে বেচারাম্মান্নার কাছে চলে যান, ওখানে আপনার সমস্ত পাঠানো হয়ে গেছে, ওখান থেকে আপনি চাকরিটা পেয়ে যাবেন। তো বেচারাম্মান্না আমাকে 2 বছর 3 বছর ধরে ঘুরিয়ে গিয়ে কোনোদিন দেয়নি। তার সত্ত্বেও আমি দিদির বাড়িতে শুভেন্দু অধিকারীর কাছে কি চাইছেন? আমি চাইছি যে স্যার যেন আমার এই ব্যাপারটা একটু দেখেন। আর শুনুন, এখন যে পঞ্চায়েত ব্লকের যে সভাপতি আমাকে দেয়নি, এখন সে আমাকে রাব ভাষা বলছে আমার সাথে আপনি ঘুরতে চলুন, বেড়াতে চলুন, তবে আমি আপনাকে চাকরিটা দেবো। আমার 60 বছর হতে এখনো 1.5 বছর দেরি। তাহলে এই কি তৃণমূলের পঞ্চায়েত? তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েতের কি নাম ওর সভাপতি? এখন সভাপতি আছে সনদ সানকি। ও আমাদের কিচ্ছু দেবে না, আমাকে জল দেয়নি, রাস্তা দেয়নি, আমার চাকরি দিয়ে খেয়ে নিয়েছে, আমার ছেলের স্কলারশিপ পাবে দেয়নি। কথাটা বলেছে আপনার সঙ্গে আমার সঙ্গে ঘুরতে চলুন? হ্যাঁ, সে মেসেঞ্জারে মেসেজ করছে। আমি বলছি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সুজয় প্রশাসনের ব্যবস্থা হয়েছিলেন? বলছে না, আমি মেসেঞ্জারে ডিলিট করে মেসেজ করে আমি যখন বলছি না। আপনি কোনো পুলিশ প্রশাসনকে কমপ্লেন জানিয়েছিলেন? দাদা, আমি সাহস পাইনি। ওরা এত মানে কি নিষ্ঠুর, আমি সাহস কোনোদিন পাইনি এই সরকার আসতে। আমি একটু মনে সাহস পেয়ে জোর ধরে আমি আজ এখনো পর্যন্ত ওনার কাছে সেই সমস্ত যে হুমকি মেসেজগুলো আসতো সেগুলো আছে কি? সুজয় একটু জানতে চাও। আমি চাইছি দাদা যেন এই যে দুর্নীতি আপনার কাছে ওই যে হুমকির যে মেসেজগুলো আপনার কাছে নিশ্চয়ই আছে? ডিলিট করে দিয়েছে তো, মেসেঞ্জারে মেসেজ করেছিল, সব ডিলিট করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বাড়িতে, উনি বলেছেন এনার চাকরি দিয়ে দিন। ওনার যে ওএসডি ছিলেন শঙ্করসুব্র চক্রবর্তী, উনি এই লিখে দিয়েছিলেন, প্রচুর ঘুরিয়েছেন শশী পাঁজার কাছে, অমুক তমুক, মানে ঘুরে ঘুরে আমার 20-30 হাজার টাকা গাড়ি ভাড়ায় চলে গেছে। সেই চাকরি আমার আজকে আর হলো না। এখন পঞ্চায়েত সভাপতি বলছে আমি আটকেছি তোমাকে চাকরি দেবো করে দেয়নি। এখন লাস্ট পুজোর আগে আমাকে বলেছে মেসেজ করে যে আপনি আমার সঙ্গে ঘুরতে চলুন, আপনি যা চাইবেন দেবো। আমি দাদা, আমি তো আপনার বোনের মতো, আমি এই মেসেজ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, দিদির কাছে কি বলে আমি শুনে এসে আপনাকে উত্তরটা দেবো। তারপরেই সমস্ত মেসেজ ডিলিট করে দিয়েছে। তাহলে আমি কি বলবো এবার এদের বলুন। আমরা একটা বিষয় একটু জানতে চাইছি, নতুন সরকার বদলের পরে প্রশাসন অনেকটা অ্যাক্টিভ। জলপথ থেকে আমরা এসেছি, আমরা দীর্ঘদিন ধরে 275 টাকা, 13 বছর ধরে আমরা 275 টাকা রোজে এক সেকেন্ড, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে তো সরকার বদল হয়েছে, পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় এখন পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে। তো আপনার তো ইমিডিয়েট আগে থানায় একটা লিখিত অভিযোগ করা উচিত। আপনাকে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা দেখছি যে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। এবং আজকে যদি আপনি মুখ্যমন্ত্রী এই জনতার দরবারে যদি দেখা করতে নাও পারেন, এখানে কিন্তু একটা অফিস হয়েছে, আপনি লিখিতভাবে এখানে জানাতে পারেন। কালকে এসে আমি চিঠি দিয়ে গেছি, কালকে আমি এসে আমার এই মুখ্যমন্ত্রীর বাড়ির কপি আর আমি একটা আমার লিখিত দরখাস্ত আমি দিয়ে গেছি মুখ্যমন্ত্রীর কাছে। কি হবে তো আমি জানি না। থানায় একটা লোকাল যে থানা আছে সেখানে তো একটা অভিযোগ আপনার জানানো উচিত। কিন্তু স্যার আমি ভয়ে যেতে পারি না, ওদের হাতে সবকিছু। এখন তো সরকার বদল হয়ে গেছে, এখন তো ভয় একটু কমার কথা। এখন তো পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে সহযোগিতা করছে, তা আপনি কেন লিখিত অভিযোগ জানাচ্ছেন না? এবার আমি যদি এবার এই আশ্বাসটুকু আমি এখান থেকে পাই, তাহলে আমি অবশ্যই গিয়ে যাব থানায়। এই যে আমার একটা সাহস এসে গেল বুকে, এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। দেখো জুলেখা, তুমি নিশ্চয়ই দেখলে, বলছে নর্মালি এটা তো স্বাভাবিক, একজন সাধারণ প্রান্তিক মানুষ তারা থানায় যাওয়া এবং একটা শাসক দল সেই দলের পঞ্চায়েতের সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ জানা, তাহলে তাকেও তো সেই এলাকায় থাকতে হবে। মানে এই ধরনের অভিযোগ তো একটা নয়, এরকম ভুরি ভুরি। তবে তিনি বললেন যে অবশ্যই অবশ্যই কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। তবে তার আগে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তৃতীয় দিনের জনতা দরবার, সেখানকার ছবি দেখাচ্ছিলাম এবং যারা এসেছেন মূলত যাদের বক্তব্য আপনাদের সামনে এত সময় আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম, তারা কিন্তু ক্যামেরার সামনে হাউ হাউ করে কেউ কাঁদছেন, কারণ তারা ফ্রেশার, তারা কোয়ালিফাইড, কিন্তু তাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। আরও একজন কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাকে চাকরি দেওয়া হবে, কিন্তু পঞ্চায়েত প্রধানের সঙ্গে তাকে ঘুরতে যেতে হবে। আমি আরো একবার কথা বলার চেষ্টা করি সুজয়ের সঙ্গে। সুজয়, তুমি ঠিক যেমনটা বলছিলে।
দেখো এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আসছে এবং দেখো উনি যেখান থেকে এসছেন, তো এই যে সমস্যাটা শুভেন্দু অধিকারী বুঝেছেন, সেজন্যে যেটা করা হচ্ছে, দেখো বিজেপির 208টি এমএলএ, তাই প্রত্যেকটা এমএলএ তার যে এমএলএ অফিস, সেই এমএলএ অফিসেই গিয়ে সরাসরি এবার থেকে কিন্তু এই সাধারণ যারা মানুষ তারা শুভেন্দু অধিকারীর এই সরলেগের জনতার দরবারে না এসে সরাসরি সেখানেই অভিযোগ জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট বিধায়ক সেটা শুনবেন। যদি সেই বিধায়ক সমস্যা সমাধান করতে পারে তাহলে ভালো, না হলে সেই সংশ্লিষ্ট বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি চিঠি লিখে দেবেন। সেই চিঠি নিয়ে আসতে হবে এই সরলেগের বিজেপি কার্যালয় এবং এখান থেকেই তার সমস্যাটা সমাধান করা হবে। এবং প্রচুর মানুষ আরো এসছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। পাশাপাশি তুমিও কথা বলবে, কিন্তু আমি একটা প্রশ্ন তোমাকে রাখতে চাই। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে যে জনতার দরবারে মানুষজন ভিড় না করে এলাকার যারা বিধায়ক রয়েছেন তাদের কাছেও তারা অভিযোগ জানাতে পারেন। তার জন্য কি গত দিনের থেকে আজকে ভিড়টা একটু তুলনামূলক কম দেখতে পাচ্ছ? দেখো একেবারে তাই, এবং আজকে যে ভিড়টা কম হওয়ার কারণ তুমি জানো যে প্রত্যেক সোমবার মানে একেবারে সপ্তাহের প্রথম কাজের দিন তিনি জনতার দরবার করে, কিন্তু যেহেতু তুমি নিশ্চয়ই জানো মন্ত্রিসভা শপথের বিষয়টা ছিল, সেহেতু কালকে অনেক রাতে শুভেন্দু অধিকারী ঠিক করেছেন যে আজকে সোমবারের বদলে মঙ্গলবার জনতার দরবার করবে। সেহেতু অনেক মানুষের কাছে এই যে সংবাদটা সেটা কিন্তু পৌঁছায়নি, সেজন্যেই যে ভিড়টা একটু কম। এবং আরো যে মানুষ এসছে তাদের যে সবার কাছে আসবো, আপনার কি সমস্যা একটু যদি সংক্ষেপে। আমরা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি থেকে এসেছি। আমরা দীর্ঘ 13 বছর ধরে ডেইলি ওয়েজ কর্মী হিসাবে 275 টাকা এখনো কর্মরত রয়েছে। আমাদের নো ওয়ার্ক নো পে, সানডে হলিডে ফেস্টিভ্যাল আমরা কোনো কিছু পাই না। দীর্ঘদিন ধরে আমাদের পিএফ জমা পড়েনি, 2 মাসের মাইনে পেন্ডিং আছে। বিগত দিন আমরা চাইছি আমরা যাতে স্থায়ীকরণ করা হয়, আমরা যাতে ন্যূনতম বেতনটা আমরা পাই। আমি 22 বছরে আমি বলছি আমরা ক্রীড়া যুব কল্যাণ দপ্তর থেকে এসেছি, ইউথ ভলেন্টিয়ার। আমরা দীর্ঘ 11 বছর ধরে চাকরি করেছি। বিগত সরকার বিগত মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করতো। আমাদের কোনো আবেদনই শুনতো না, কোনো কথাই শুনতো না। এবং আমাদের মানে আমরা যে পয়সার চাকরি মাইনা কাজ করি, টাকা মাইনা ছিল আমাদের মাইনা 10-12 হাজার টাকা মাইনা। কি সমস্যা এখন সমস্যা আমরা চাইছি আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। স্যার আমিও যুব ক্রিয়া কল্যাণ দপ্তর থেকে যখনই যেতাম ওনার কাছে বলতাম স্যার কিছু মাইনে বাড়ান, বা আমরা অনেকেই যেতাম ইউথ ভলেন্টিয়ার আমাদের কোঅর্ডিনেটররা, তখন উনি বিভিন্নভাবে কথা বলতেন যে চাকরি কি রাখতে চাও তাহলে চুপচাপ চলে যাও, মাইনে এখন বাড়বে না, এই হবে না। অথচ আমরা ইলেকশন ডিউটি